বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন এমএলএম জিজ্ঞাসায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাসানুজ্জামান সাকি। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা এমএলএম সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করি এবং মাল্টি লেভেল মার্কেটিং সম্পর্কে খুঁটিনাটি এখানে আলোচনা করা হয়। কারণ যেসব সাম্প্রতিক কয়েকটি ঘটনার কারণে যেসব প্রশ্ন উত্থাপিত হয়েছে এমএলএম ব্যবসা নিয়ে, এইসব বিষয়ে এখানে আমরা খোলাসা করার চেষ্টা করি। তো আজকে যথারীতি আমাদের আলোচক হিসেবে আছেন ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন। আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। ধন্যবাদ। জি, আমরা যখন এমএলএম ব্যবসা সম্পর্কে প্রতিদিনই খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করছি, জানছি, এই মুহূর্তে আরও কিছু বিষয় উত্থাপিত হয়েছে, প্রশ্ন উত্থাপিত হয়েছে। সেটি হচ্ছে যে মাল্টি লেভেল মার্কেটিং বা এমএলএম এটি বিভিন্ন দেশে আছে, কিন্তু এটি অনেক দেশেই বন্ধ হয়ে যাচ্ছে। তো এই গণমাধ্যমে এই সংবাদ যখন প্রচারিত হচ্ছে, তখন আপনার কাছে কি তথ্য? এটা তথ্য বিভ্রাট। পৃথিবীর কোনো দেশেই আপনার এমএলএম অবৈধ নয় এবং বন্ধ হয়নি, কিন্তু এমএলএম নামধারী কিছু প্রতিষ্ঠান ম্যাল প্র্যাকটিস করার কারণে সরকার, ওই দেশের প্রশাসন তাদের বিরুদ্ধে মামলা করেছে। মামলাতে তারা দোষী সাব্যস্ত হয়েছে এবং সেই মর্মে তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে। যেমনটি বাংলাদেশেও আছে। আপনারা জানেন বাংলাদেশে অনেক গতানুগতিক ব্যবসাও বন্ধ করে দেওয়া হয়েছে অন্যায় কাজ করার জন্য, ম্যাল প্র্যাকটিসের জন্য। যেমন জুট মিল বন্ধ হয়েছে, ট্রাভেল এজেন্সি বন্ধ হয়েছে। ইভেন আপনি দেখেন যে অনেক দেশে অপরাধের কারণে ব্যাংক বন্ধ করে দেওয়া হয়েছে, যেটা যে সমস্ত ব্যাংককে আপনার দেওয়া হয়েছিল, লাইসেন্স দেওয়া হয়েছিল। আপনি জানেন বাংলাদেশে ম্যাল প্র্যাকটিস বা সঠিক কাগজপত্র না থাকার কারণে আপনার একটা টেলিভিশন চ্যানেলকে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন যদি কোনো অন্য দেশের গণমাধ্যম যদি এইভাবে প্রচার করে যে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলকে ব্যান করা হয়েছে, এটা কিন্তু একেবারে একটা ঢালাও করে মানুষকে বিভ্রান্ত করা। বলতে হবে সুনির্দিষ্টভাবে। যেমন আমি নিজেও একটা গণমাধ্যমে দেখেছি, এক সাংবাদিক বন্ধু বলছেন পৃথিবীতে 52টা দেশে এমএলএম ব্যান। এই কথাটা তথ্য বিভ্রাট। আমার মনে হয় ওনার জানা ছিল না বা জানার কমতি ছিল, তাই উনি বা বলছেন। 52টা দেশে কেন, প্রায় সব দেশেই কিন্তু প্রতি মাসে বা বছরে একটি দুটি কোম্পানি করে বন্ধ করে দেওয়া হচ্ছে। অন্যান্য আর যে কোনো ব্যবসার মতো বন্ধ করে দেওয়া হচ্ছে। আমি আপনাকে একটু আইডিয়া দিই। সারা পৃথিবীতে ডাইরেক্ট সেলিং এর আন্ডারে লাইসেন্স নিয়ে প্রতি 30 সেকেন্ডে একটি কোম্পানির জন্ম হচ্ছে। এর ভিতরে প্রথম 18 মাসে প্রায় 90% কোম্পানি হয় বন্ধ হয়ে যাচ্ছে, নাহলে বন্ধ করে দেওয়া হচ্ছে। কারণ তারা যে ওয়াদা করে, যে কমিটমেন্ট করে মার্কেটে এসেছে, সে কাজটি করেনি। সুতরাং অথরিটি তাদেরকে বন্ধ করে দিচ্ছে, অথবা নিজেরাই বন্ধ হয়ে যাচ্ছে। শতকরা 10টি কোম্পানি সাস্টেইন করে আপনার 18 মাস, এবং আমার জানা মতে শতকরা একটি কোম্পানি সাস্টেইন করে প্রতি 5 বছরে। যদি 5 বছর ধৈর্য ধরা হয়, তাহলে একটি কোম্পানি টিকে আছে ওয়ার্ল্ডে। এই স্ট্যাটিস্টিক্স আমি দিতে পারি। বাট একটা জিনিস মনে রাখতে হবে, এমএলএম অত্যন্ত ক্ষুরধার একটি ব্যবসা পদ্ধতি। এটাকে সহজে, মানে সবাই মনে করে খুব সহজ একটা ব্যবসা, আমি কিছু সফটওয়্যার নিয়ে কিছু কথাবার্তা বলে নেমে গেলাম আর হয়ে গেল, কিন্তু এমনটি কিন্তু এখানে করতে দেয়া যাবে না। মনে রাখতে হবে। এই জন্য আমি চাচ্ছি বাংলাদেশ যেন একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে। পৃথিবীর অন্যান্য দেশে যেমন এমএলএম কোম্পানিকে লাইসেন্স দিচ্ছে, আবার সরকারই বন্ধ করে দিচ্ছে, এটি আমাদের দেশে করা যাবে না। আমাদের দেশে যেটা করতে হবে, ওই কোম্পানিটি শুরু হওয়ার সময়, জন্মের সময় তাকে দেখে নিতে হবে আদৌ এটি সঠিকভাবে কাজ করার মতো পদ্ধতিগত সবকিছু নিয়ে আসছে কিনা। বরং আমি বিশ্বাস করি বাংলাদেশের সচেতনতা একটু বেশি, বিদেশে অতটা সচেতন না। তাই আমি মনে করি এটা একটা তথ্য বিভ্রাট। এই কথাটা সত্যি নয়। তবে পৃথিবীর সব দেশেই কম বেশি মাসে হোক, 6 মাসে হোক, বছরে হোক, একবার তারা করছে, বন্ধ করে দিচ্ছে। আবার এমনও আছে নামি দামি কোম্পানি যেগুলো টিকে আছে, তারাও মামলা খেয়ে আবার বেরিয়ে আসছে। সেই মামলাটা কি আপনাকে বুঝতে হবে। যেমন আমি শুনেছি উনি বলছেন যে কুইক স্টার এবং অ্যামোয়ের বিরুদ্ধে মামলা হয়েছে, সেই মামলাতে সরকার জিতেছে, কিন্তু সুনির্দিষ্ট করে বলা হয়নি কিসের মামলা। অনেক ক্ষেত্রে ট্যাক্স ফাঁকির মামলা করা হয়, অনেক সময় ডিউটি ফাঁকির মামলা করা হয়। আপনি পণ্য আমদানি করেছেন, ডিউটি ফাঁকি দিয়েছেন। অনেক সময় দেখা যাচ্ছে যে পণ্যের গুণগত মান যেগুলা যে স্থানীয় প্রশাসন থেকে যে সার্টিফিকেশন নিতে হয়, সেটা না নিয়ে বাজারজাত করে দিয়েছে। কিন্তু টোটাল যে ইন্ডাস্ট্রি ডাইরেক্ট সেলিং যেটাকে বলা হয়, এটা পৃথিবীর কম বেশি প্রায় আমি বলবো 130টিরও বেশি দেশে কিন্তু প্রচলিত। সব দেশে নাই, 154টি দেশ থাকতে পারে মোরলেস, বাট পৃথিবীর সব দেশে এমএলএম আছে আমি তো বলবো না। তবে যে সমস্ত দেশে নাই সেটা অনেক কারণে নাই।
সেখানকার ধরেন প্রশাসনিক ব্যবস্থা এক এক রকম। আপনি যদি কমিউনিস্ট কান্ট্রিগুলোতে যান সেখানে আবার এমএলএম এর জনপ্রিয়তা খুব কম, তারা এগুলো আবার বিশ্বাস করে না, ডাইরেক্ট সেলিং বিশ্বাস করে না। কমিউনিজম যেখানে আছে, আপনি কিউবাতে যান পাবেন না, একসময় রাশিয়াতে হতো না, একসময় চায়নার সমাজতন্ত্রে এটাকে অ্যালাউ করতো না, এখন চায়না অনেক লিবারাল হয়ে গেছে, চায়না দিচ্ছে। এরকম মনে করেন আপনি যদি সৌদি আরবে যান, কিংডমশিপ, সেখানে যে সিস্টেম সেখানে হয়তো সৌদি সরকার দিচ্ছে কিনা আমার জানা নাই, তবে অন্যান্য জায়গাতে আছে, মাল্টিলেভেল দুবাইতে আছে, কুয়েতে আছে, তাই না? এটা ডিপেন্ড করে একটা সরকারের ইয়ের উপরে অবকার, কিন্তু গণতান্ত্রিক সরকার চর্চা করে যতগুলো দেশ আছে সব দেশেই ডাইরেক্ট সেলিং আছে, ডেমোক্রেটিক আপনার গভর্নমেন্ট যেখানে আছে। আচ্ছা, আরো একটু বিষয়ে এখানে আসছে যে যারা বিপণন বিশেষজ্ঞ, বিপণন নিয়ে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ান শিক্ষক, তারা বলছেন যে এই মাল্টি লেভেল মার্কেটিং যেটা এমএলএম, এটি কোনো বিপণন ব্যবস্থাপনার মধ্যে এটি নাই। যদিও আপনি নিজেই বলছেন এবং আমরাও জানি যে 100-এরও বেশি দেশে, 30টি দেশে এই ব্যবস্থাটি কার্যকর আছে। যুক্তরাষ্ট্রের মতো বড় একটি দেশে আছে, আমাদের প্রতিবেশী দেশ ভারতে আছে, মালয়েশিয়া আছে। আমার যতটুকু জানা আছে যে সারা পৃথিবীতে 12,000 এমএলএম কোম্পানি আছে, আরো বেশিও আছে, আরো হয়তো বেশি থাকতে পারে। সেই জায়গায় বাংলাদেশের কোন কোন মহল বলছে যে এটি একটি অবৈধ পদ্ধতি। এটা আমি মনে করি গণমাধ্যমকে মানে বিভ্রান্ত করার একটি চেষ্টা মাত্র, অথবা নিজের দুর্বলতাকে ঢাকার চেষ্টা। কারণ এটা আছে, কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আপনার পৃথিবীর সব ধরনের ব্যবসার মধ্যে যেমন ম্যাল প্র্যাকটিস ঢুকতে পারে, এমএলএমও কিন্তু এর বাইরে কেউ নয়। কেমন? যখন কোন একটি কোম্পানি, মনে করেন আমরা জানি কিছুদিন আগে একটা কোম্পানি বন্ধ করে দেওয়া হয়েছে বা বন্ধ হয়েছে, সেই কোম্পানিটি সোনা বিক্রি করতো বিদেশে আর লেনদেন করতো এখানে। এখন ওই কোম্পানিটি এমএলএম হওয়ার দরকার নেই, ট্রেডিং কোম্পানি যদি হয় তাও বন্ধ করে দেওয়া উচিত। কারণ পৃথিবীতে কোথাও আমি শুনি নাই যে পণ্য লেনদেন হবে আরেক দেশে আর টাকা লেনদেন হবে নিজের দেশে। এটা কিন্তু পিওর মানি লন্ডারিং। মানি লন্ডারিং আইনেই কিন্তু তারা বন্ধ করে দেওয়া যায়। তাহলে ওই কোম্পানিটি কিন্তু নিজেকে এমএলএম দাবি করলেও সে কিন্তু এমএলএম এর যে এথিক্স এটাকে ফলো করে না। আর তাদের আমি লাইসেন্স দেখেছি, তারা আমদানি রপ্তানি লাইসেন্স নিয়ে এই কাজটা শুরু করে, মাত্র আমদানি রপ্তানি একটা লাইসেন্স, আর কিছু না। আর তাদের জয়েন্ট স্টকের বই তো সবারই থাকে, কিন্তু এরপরে যে স্থানীয়ভাবে আরো কিছু কাজ করা সেটা তারা করেনি হয়তো। আচ্ছা, তো আমার কথা হচ্ছে এই কথাগুলো সত্যি নয়, এগুলো আসলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। যারা এগুলো বলছে তাদের উচিত আরো এসব বিষয়ে ইয়ে করা। যেমন আমি আপনাকে একটা কোটেশন দিই, বিল গেটকে বলা হয়েছিল, উনি নিজে বলছেন, আমার কাছে এটা আপনি ইন্টারনেটে যান, আপনি সার্চ করতে পারবেন। উনি বলছেন, আমাকে যদি আরেকবার আমার জীবনটাকে ফিরিয়ে দিয়ে ব্যবসা শুরু করতে বলা হয় তাহলে আমি মাল্টি লেভেল মার্কেটিং শুরু করব। ইটস এ কনফেশন বাই হিম। বিল গেট বলেছেন এই কথা। তো আপনি কি মনে করেন বিল গেটের হি ডাজন্ট নো এনিথিং অ্যাবাউট মার্কেটিং? আমি তো বলি সে মার্কেটিং জায়ান্ট। অ্যাকচুয়ালি বিল গেটের ক্যারিয়ার হচ্ছে মার্কেটিং। উনি এই কথা বলেছেন। এবার আপনাকে আমি আরেকটা কথা বলি, 1975 ইউএস চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট অবশ্য, রিচার্ড লেইজার, উনি বলেছেন যে এমএলএম সিস্টেম হচ্ছে এমন একটা, উনি বলেছেন যে মাল্টিলেভেল মার্কেটিং ক্যান লিভারেট not only an individual, it can leverage the entire country, but this is a free trade and free trade is always under attack. উনি কিন্তু এই কথাটা বলে গেছেন, this is a free trade system and free trade system is always under attack. আপনি যখন এই কথাগুলো বলছেন তখন কিন্তু বিভিন্ন দেশে কিছু এমএলএম কোম্পানি বন্ধ তো হচ্ছে, সেটি হয়তো তাদের ত্রুটির কারণে বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশেও কিন্তু আপনি জানেন নিশ্চয়ই, আমি বলছি হবেও, হ্যাঁ হচ্ছে এবং হবেও। যেমন যদি ধরি যে যুবক, হ্যাঁ সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে, কিন্তু এটা এমএলএম নয়, এমএলএম নয়, কিন্তু বলা হচ্ছে যে এই ধরনের প্রতিষ্ঠান, ডাইরেক্ট সেলিং বা এই ধরনের প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এখন যুবকের বিরুদ্ধে কিন্তু তাদের ডিস্ট্রিবিউটররাই কিন্তু আন্দোলন করেছে। সেখানে আপনারা 12 বছর ধরে এই পদ্ধতিটি কার্যকর রেখেছেন এবং এই ডেস্টিনি গ্রুপ সম্প্রসারিত হচ্ছে, দ্রুত এগিয়ে যাচ্ছে, এবং আপনাদের বিরুদ্ধে এখন পর্যন্ত ডিস্ট্রিবিউটর লেভেলে কোনো ধরনের কোনো বিরোধিতা নেই বা তারা আপনাদের বিরুদ্ধে কোনো কিছু ক্লেম করছে না। এই জায়গাটাতে আপনারা কিভাবে এগিয়ে গেলেন? পার্থক্যটা কোথায়? এই যে যুবকের সঙ্গে কিংবা অন্যান্য যে এমএলএম কোম্পানিগুলো বন্ধ হয়ে গেছে বাংলাদেশে, তার সঙ্গে ডেস্টিনি 2000 বা ডেস্টিনি গ্রুপের পার্থক্যটা কোথায়? আমি বলবো, প্রথমত যে কয়েকটি কোম্পানির নাম বলা হয়েছে সবগুলো এমএলএম কোম্পানি নয়। যেমন যুবক এমএলএম কোম্পানি, যুবক একটি, আমি যতদূর জানি তারা একটা ট্রাস্টি লাইসেন্স করেছে জয়েন্ট স্টক থেকে, আর কিছুই করেনি। কিন্তু তারা যেটা করেছে, তাদের অ্যাপ্লিকেশন রং ছিল, তারা আমানতকারীর থেকে টাকা আমানত নিত, তার বিপরীতে লাভ দিত, যেটা ব্যাংকিং।
যুবত কখনোই এমএলএম ছিল না। আর যে দুই একটা কোম্পানি আপনার এমএলএম কোম্পানি বন্ধ হয়ে গেছে, তাদের প্রয়োগশৈলীর ভুল ছিল, তারা বলেছে একটা করেছে একটা। যেমন মনে করেন আমি যেটা business.com, এখন দেখেন business.com-এ তারা যে কথাটা বলে যে আমরা এডুকেশন প্যাকেজ করব, হ্যাঁ, এখন সরকার কিন্তু তাদেরকে বন্ধ করেছে, এই ধরনের কথা আমি শুনিনি। আমি যতদূর জানি তারা আর এগোতে পারেনি, মিডিয়া লেখালেখির কারণে তারা এক জায়গায় এসে মুখ থুবড়ে পড়েছে, তাদের সেই টিকে থাকার মতো সেই শক্তি বা তাদের ছিল না, কি বলে, ব্যবসায়িক স্থিতি ছিল না। তাদের ব্যবসাটাই শুরু হয়েছে একটা দুর্বল কাগজপত্র দিয়ে, এবং সেখানে ব্যবস্থাপনার দুর্বলতা ছিল, সততা ছিল না, এবং মার্কেটিং অ্যাপ্লিকেশনটাই রং। আচ্ছা, তো আপনাকে একটা জিনিস দেখতে হবে, আপনি যখন এই ধরনের এডুকেশন প্যাকেজ বিক্রি করতেছেন, আমার কথা হচ্ছে ওই প্যাকেজগুলো ছাত্রগুলো নির্দিষ্ট জায়গায় লেখাপড়া করার মতো জায়গা ছিল কিনা। আজকে যদি আপনি ঢাকা ইউনিভার্সিটির ভর্তি যদি সারা দেশের জন্য খুলে দেন, এটা তো ইমপ্র্যাকটিক্যাল। দেয়ার ইজ এ লিমিটেড সিট, আপনি কত ছাত্র ভর্তি করাবেন, এটা কিন্তু সীমাবদ্ধতা আছে। এখন তারা কি করেছে, এরকম আনলিমিটেড এডুকেশন প্যাকেজ বিক্রি করা শুরু করে দিয়েছে। আমি শুধু একটা কথা বলবো, এমএলএম এ কোনো পণ্য আনলিমিটেড বিক্রি করার বিধানও নাই, উচিত না। প্রত্যেকটা পণ্য এবং সেবার একটা লিমিটেশন আছে। আপনি দেখবেন যে কোনো পণ্য, যেমন আমাদের অনেক পণ্য এইভাবে ডিসকন্টিনিউ হয়েছে, দেখা গেছে একটা পণ্য এটা আর চলছে না, আমরা নতুন পণ্য ইন্ট্রোডিউস করেছি। যেমন দেখানোর সময় যেটা দেখাচ্ছে যে মানুষের পরে মানুষ, বাইনারি পিরামিড। একটা জিনিস আমি বলি, এটা নিয়ে আমি দেখেন আগামীতে আমি দর্শকের উদ্দেশ্যে অঙ্গীকার করছি যে আমি খুব সহসা আপনাদের উদ্দেশ্যে হাফ অ্যান আওয়ারের একটা মার্কেটিং প্ল্যান আমি দেব, সময় পেলে বৈশাখী যদি সেটাকে প্রচার করো বা অন্যান্য ইলেকট্রনিক মিডিয়া যদি প্রচার করতে চাই, ওয়েলকাম দেম। সেখানে আমি দেখাবো যে কিভাবে আসলে একটা সেলস ভলিউমের মাধ্যমে একটা আপনার পিরামিড তৈরি হয়। অবশ্যই একটা পিরামিড তৈরি হয়, সেটা কিন্তু মানুষের নয়, সেটা হচ্ছে বিপণনের ভলিউম। হ্যাঁ, মানুষ কিন্তু এর বাইরে আছে, যে কারণে এই কনফিউশনটা আসতেছে, একসময় মানুষ শেষ হয়ে যাবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমার বাড়ির কাছে একটা কনফেকশনারি আছে, সেখানে আমরা সীমিত কিছু কাস্টমার ক্রয় করি, 700-800 কাস্টমার। এখন এই 700-800 কাস্টমার যদি কনফেকশনারি থেকে জীবনে একবার ক্রয় করে, ওই 700-800 কাস্টমার এক সপ্তাহ পরে আর কেউ কিনবে না। কিন্তু কনফেকশনারিটা কেন টিকে আছে? একই লোক বারবার কিনছে, দূর থেকে আসছে না। এমএলএম এর ব্যাপারটা কিন্তু তাই, এখানে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, একই কাস্টমার কিন্তু রোটেশন করবে। এই বিভ্রান্তটা আরো হয়েছে যে এই বাংলাদেশে এমএলএম ব্যবসা নিয়ে কোনো নীতিমালা নেই, আপনারা নিজেরা দাবি করেছেন, সরকারও চাচ্ছে, এবং তাই নয়, স্বচ্ছভাবে কোনো চর্চাও নাই। তো এমন একটি অবস্থায় যখন নীতিমালা হয়তো হবে, সরকার যেহেতু এই বিষয়ে এখন খুব নজরদারি করছে এবং তারা এই ব্যাপারে সিরিয়াস, আপনারাও চাচ্ছেন হয়তো হবে, কিন্তু এই মাঝ পথে ডিস্ট্রিবিউটররা আপনাদের কাছ থেকে কিভাবে আশ্বস্ত হবে? কিন্তু যতক্ষণ জিনিস আমরা জানবো আপনার কাছে, ততক্ষণ পর্যন্ত যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেখানে আপনার লাখ লাখ ডিস্ট্রিবিউটরদের কাছে বা তাদের যদি কোনো বিষয় নিয়ে সন্দেহ থাকে, তাহলে আপনারা কিভাবে তাদেরকে আশ্বস্ত করবেন? আমি একটা জিনিস বলবো, আমাদের এইভাবে আমি নিশ্চয়তা দিতে চাই। প্রথমত হচ্ছে আমরা গত 11টি বছর যে কাজ করেছি তার ট্র্যাক রেকর্ড দেখার চেষ্টা করেন। দ্বিতীয়ত হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন মেথডটা কি, আমরা কি করি। আমাদের পরিবেশকরা আরেকজনকে এনে পরিবেশক বানানোর জন্য তাকে দিয়ে কিছু পণ্য ক্রয় করায়, পণ্য ক্রয় করার পরে যদি সে এডিশনাল কোনো বিনিয়োগ করতে চায়, তাকে হয়তো অন্য জায়গায় অ্যাপ্রোচ করে, কিন্তু বেসিক্যালি তারা যেটা করে, সেই পণ্যটি ক্রয় করার পরে একটা খুব দ্রুত আমরা চেষ্টা করি, আমাদের বলা থাকে 24 ঘন্টা থেকে এনি টাইম ওপেন, আপনি পণ্যটি ডেলিভারি নিয়ে যাবেন। যেমন আমাদের এখন একটা সিস্টেম করা হয়েছে, আপনি যদি সর্বোচ্চ 60 দিনের মধ্যে পণ্যটি না নেন, তাহলে আপনাকে কিন্তু ওয়ার্নিং দিতে থাকে কম্পিউটার থেকে, SMS, আপনি পণ্যটি নিয়ে যান। তবে কিছু কিছু পণ্য আবার আমরা যেভাবে প্রমোট করি, যেমন মনে করেন আমরা পণ্যটির এলসি ওপেন করেছি, তো এলসি ওপেন করেছি কত 10,000 পিস। তখন অনেক সময় কাস্টমার বলে যে আপনার এটা ডেলিভারি কবে হবে, 4 সপ্তাহ, 5 সপ্তাহ, 6 সপ্তাহ। তখন কাস্টমার যদি মনে করে যে আমি 6 উইকস পরে ডেলিভারি নেব, অসুবিধা নাই, আমি এখনই ক্রয় করতে চাই, সেক্ষেত্রে তারা ক্রয় করতে পারে। তখন সেখানে লেখা থাকে পণ্যটি পাইপলাইনে আছে, যে পণ্যটি স্টকে আছে, সে পণ্যটি ইমিডিয়েটলি সে আমাদের 160টা আউটলেট আছে মনে করেন, সেখান থেকে ডেলিভারি নিতে পারে। তো যেহেতু পণ্যটি ডেলিভারি নিয়ে যাওয়ার পরে তার সাথে আমার সম্পর্ক হচ্ছে, সে আমার পরিবেশক, আমি তার সাপ্লাইং কোম্পানি, ঝুঁকি নেই, আর আর্থিক ঝুঁকি নেই। পরবর্তীকালে যারা ধরেন ট্রি প্ল্যান্টেশন বা কোঅপারেটিভে শেয়ার কিনতে চায়, তখন তারা হয়ে যায় আমাদের শুধু পরিবেশক নয়, তখন তারা হয়ে যায় আমাদের একজন আমানতকারী অথবা গ্রাহক। এই ধরনের লোকের সংখ্যা হচ্ছে নেহায়েত কম তুলনামূলকভাবে। আপনি দেখেন সবাই কিন্তু এই কাজটাতে আসে না। তবু আমি বলবো, আমাদের যে এই কোম্পানিগুলোর
যে লভ্যাংশ যে লাভটা হয়, যেমন মনে করেন কোঅপারেটিভে যে আমার নেওয়া হয়েছে বা ট্রি প্ল্যান্টেশনে যে আমরা গ্রাহক নিয়েছি, এই অর্থগুলো কোথায় বিনিয়োগ করা হয়েছে, সেটার বিনিয়োগগুলোর কোনো স্বচ্ছতা আছে কিনা, এই জিনিসগুলো পাবলিকের কাছে যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন বোঝা যাবে এখানে ধোঁকা। 7 দিনের মধ্যে পাবলিকলি আমাদের এই বিশেষ করে 3টি কোম্পানির কর্মকাণ্ড একেবারে জন্ম থেকে এই পর্যন্ত আর্থিক লেনদেন, কোথায় বিনিয়োগ করেছি, কত টাকা লেনদেন হয়েছে, টোটাল পিকচারটা আমরা কিন্তু প্রিন্ট মিডিয়াতে দিতে যাচ্ছি উইদিন 7 ডেজ। আচ্ছা, 7 দিনের মধ্যে আমরা ঘোষণা দিচ্ছি যে পাবলিকের জানার অধিকার আছে। যখন প্রশাসন, গণমাধ্যম সবাই যখন কনফিউশন তৈরি করেছে যে আমরা আসলে কি করেছি, এবং রীতিমতো গভর্নমেন্টের এমন কোনো এজেন্সি বাকি নাই যারা আমাদের ব্যাপারে ইনভেস্টিগেশন করছে না, তো তাদের যেমন ইনভেস্টিগেশন করে জানতেছেন, পাবলিক তো কিছু জানতেছে না যে ইনভেস্টিগেশন কি হলো। তা আমি নিজেই চিন্তা করলাম আমাদের বোর্ডের লোক ডাইরেক্টরদের সাথে, ঠিক আছে আমরা পাবলিকলি ডিসক্লোজ করে দেই যে আমরা আসলে কি করেছি শুরু থেকে এই পর্যন্ত। জি, যে ডিস্ট্রিবিউটরদের নিয়ে কথা বলছি, তারাই আজকে সারা দেশে 64টি জেলা প্রশাসক কার্যালয় এবং বিভাগীয় কমিশনারের কাছে তারা একটি স্মারকলিপি দিয়েছে। আপনি নিশ্চয়ই জানেন এই কর্মসূচিটি। তো এখানে কি কি বিষয়ে তারা উল্লেখ করেছে আপনার জানা আছে? আমার একদম জানা নেই, কারণ তারা আমাকে তো আর জানিয়ে করেনি। আমি কিন্তু টেলিভিশনে মানববন্ধনের ব্যানারটা দেখেছি, আমি অনুমান করতে পারি। একটা জিনিস দেখেন, পণ্যটি ক্রয় বিক্রয় হয়ে যাওয়ার পরে ওই পরিবেশকের সাথে আমার সম্পর্ক কিন্তু এমপ্লয়ার নয়, সে আমার জন্য চাকরি করে না, ওটা তার ইন্ডিপেন্ডেন্ট ক্যারিয়ার। আমি ধরে নিতে পারি সে হয়তো এই ধরনের আবেদন করেছে যে এটা আমার একটা পেশা, আমার এই পেশার উপরে হুমকি এসেছে, এই 45 লক্ষ লোকের এই পেশাকে বাঁচিয়ে রাখার জন্য আপনার কাছে আমরা হয়তো চাই। আচ্ছা, এই কর্মসূচিটি আমরা কভার করেছি, আমরা দেখে আসি ডিস্ট্রিবিউটররা কি দিয়েছেন, স্মারকলিপিতে কি উল্লেখ করেছেন। শাহনাজ পারভিন এ নিয়ে রিপোর্ট করেছেন, আমরা তার রিপোর্টটি দেখব। ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরামের সদস্যরা সোমবার সকালে স্মারকলিপি দেন ঢাকায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কার্যালয়ে। তারা জানান, ডেস্টিনিতে কাজ করে প্রতারিত হওয়ার অভিযোগের কোনো ভিত্তি নেই। ডেস্টিনির সাফল্যকে বাধাগ্রস্ত করতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। স্মারকলিপিতে এসব অপপ্রচারে সরকার ও প্রশাসনকে বিভ্রান্ত না হয়ে ডেস্টিনির কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করার দাবি জানানো হয়। ষড়যন্ত্র বা কোনো উদ্দেশ্যমূলকভাবে কোম্পানিকে এবং কোম্পানির সাথে আমরা যারা কাজ করছি আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আমরা আজকে এখানে আসার উদ্দেশ্য হলো যে মাননীয় পুলিশ কমিশনার মাধ্যমে আমরা জানাইতে চাই যে ওনারা যেন বিভিন্ন অপপ্রচারে প্রভাবিত না হয়। আমরা ডেস্টিনি ডিস্ট্রিবিউটাররা কোনো প্রতারিত হয় নাই এবং ক্ষতিগ্রস্ত হয় নাই। বিভিন্ন কিছু মিডিয়া যে প্রপাগান্ডা চালাচ্ছে তার বিরুদ্ধে এই প্রতিবাদ জানানোর জন্য আজকে আমরা এখানে আসছি। এদিকে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা ও সিলেটে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে স্মারকলিপি দেন ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরামের সদস্যরা। এ সময় তারা অভিযোগ করেন, কিছু গণমাধ্যম ডেস্টিনির বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে ডেস্টিনির 45 লাখ ক্রেতা, পরিবেশক ও তাদের পরিবারকে উদ্বিগ্ন করে তুলেছে। তবে ডেস্টিনির বিপণন পদ্ধতিতে প্রতারিত হওয়া দূরে থাক, এখনো পর্যন্ত কেউ আমানত হারাননি বলে জানান তারা। আমরা কেউ প্রতারিত না, সেটা জানিয়েছি সরকারের কাছে মাননীয় ডিসির মাধ্যমে। ডিস্ট্রিবিউটররা প্রতারিত হচ্ছে না, বরঞ্চ ডিস্ট্রিবিউটররা তাদের জীবনকে এখান থেকে উন্নত করতেছে। একই দাবিতে সারা দেশে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কার্যালয়েও স্মারকলিপি দেন ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরামের সদস্যরা। এমএলএম ব্যবসা নিয়ে অপপ্রচার বন্ধে একটি যুগোপযোগী নীতিমালা প্রণয়ন করতে সরকারের কাছে দাবি জানান তারা। অবাঞ্ছিত কিছু লেখালেখি করছে, যা থেকে আমরা যারা ডিস্ট্রিবিউটর আছি তারা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। প্রশাসক লেভেলকে আমরা জানাতে চাচ্ছি যে আমরা ডিস্ট্রিবিউটাররা কোনো প্রতারিত হচ্ছি না। সরকারের কাছে দ্রুত দাবি জানাচ্ছি যে ডাইরেক্ট সেলিংয়ের উপরে যাতে অতি সত্বর একটা নীতিমালা দেওয়া হোক। ডিস্ট্রিবিউটর ফোরামের সদস্যরা আরও জানান, বেকারমুক্ত ও আত্মনির্ভরশীল জনগোষ্ঠী তৈরিতে সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে ডেস্টিনি। তাই প্রতিষ্ঠানটির কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানান তারা। শাহনাজ পারভিন, বৈশাখী নিউজ। আমরা শাহনাজ পারভিনের রিপোর্টটি দেখছিলাম, আমাদের হাতে সময় একদম কম, তারপরেও আমরা দেখছি যে সরকার যা চিন্তা করছে, যে ইতিবাচক চিন্তা করছে, ডিস্ট্রিবিউটর ফোরামদের চিন্তার সঙ্গে কিন্তু একেবারে খুব বেশি দূরে না, একই ধরনের চিন্তা ভাবনাই কিন্তু করছে। সেটাই এখানে অ্যাকচুয়ালি আপনাকে দেখতে হবে আমরা কি
বেসিক্যালি কি কাজ করে একটি এমএলএম বা ডাইরেক্ট সেলিং কোম্পানির কাজ হচ্ছে সে ম্যানেজমেন্ট করে, সে ফাইন্যান্স দেয়, সে প্রোডাক্ট স্টোর করে, মার্কেটিং প্ল্যান দেয়, কিন্তু পুরো কাজটা বিপণনের কাজটা কিন্তু ডিস্ট্রিবিউটর করে এবং একটা সিংহভাগ নিয়ে যায়। যেমন আমাদের সিস্টেমে কি করা হয়, আমরা যদি কোনো পণ্য বিপণন করে 100 টাকা লাভ করি, আপনি দেখবেন আমাদের মার্কেটিং প্ল্যানে আমি দেখাবো 88 টাকা পর্যন্ত, দ্যাট মিনস 88% কমিশন বিভিন্নভাবে কিন্তু এদেরকে দিয়ে দেওয়া হয়। এখানে শেষ না, কিন্তু এরপরে যে উচ্চতর পর্যায়ে যারা আপনার যে ডায়মন্ড আছে, ক্রাউন এক্সিকিউটিভ আছে, যখন তাদেরকেও দেওয়া শুরু হয় তখন এটা কিন্তু 90% এক্সিড করে। তো ধরে নিচ্ছি 90%। একটা কোম্পানি তার জিপি 100 টাকা করার পরে 90% যদি সে ডিস্ট্রিবিউটরদেরকে কমিশন এবং তাদের পেশার বিপরীতে পারিশ্রমিক দেওয়া হয়, আর কোম্পানি যদি 10% নিয়ে যদি তার প্রতিষ্ঠানকে চালায়, আমি দেখি না এখানে সমস্যাটা কোথায়। বরং আমি মনে করি এই সিস্টেমে যেটা হতে পারে যে প্রচলিত বাজারে যে একটা পণ্য মানে একটা যে বৈষম্য আছে, এটাকে কাটিয়ে ওঠা সম্ভব। কিন্তু এই জন্য আমি বেশি বেশি করে বলবো সরকার, বিরোধী দল এবং যারা সুধী সমাজ এবং যারা এই দেশকে নিয়ে ভাবেন, প্রত্যেকের উচিত ডাইরেক্ট সেলিং এই সিস্টেমটাকে প্যাট্রোনাইজ করা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব রফিকুল আমিন। দর্শক, আপনারা দেখছিলেন এমএলএম জিজ্ঞাসা অনুষ্ঠান। প্রতিদিনের এই আয়োজনে আমরা আরও নতুন নতুন ভাবনা, নতুন নতুন পরিকল্পনা নিয়ে এই অনুষ্ঠানে হাজির হব। আপনারা আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। আপনাদেরকে ধন্যবাদ।